সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, প্রায় ৩ বছর আগে কোভিড ভ্যাকসিন কর্মসূচি সফল হবার পরে প্রায় উল্লেখযোগ্য সংখ্যক কোভিড রোগী না পাওয়ার কারণে কিন্তু ধরে নেওয়া হয়েছিল যে বাংলাদেশ একেবারেই কোভিড মুক্ত হয়ে গেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে আবারও নতুন করে কোভিডের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ কোভিড রোগীদের সংখ্যাটা কিছুটা আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজ আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোভিড আক্রান্ত রোগীদের সংখ্যা এবং কেন সেটি বৃদ্ধি পাচ্ছে। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করবার পূর্বে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার AKM আমিনুল হক 1956 সালের জানুয়ারি মাসে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1981 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। জি, আপনাকেও। স্যার, প্রায় ৩ বছর আগে কিন্তু কোভিড ছিল, কোভিড ভ্যাকসিন কম বেশি কিন্তু সবাই নিয়েছে, কিন্তু তারপরও কিন্তু দেখা যাচ্ছে যে 2025 সালে এসে আবারও কোভিড রোগীদের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, তো কোভিডে অনেকেই আক্রান্ত হচ্ছে। এর বিশেষ কোনো কারণ রয়েছে কিনা? ভ্যাকসিন দেওয়ার পর কোভিড ইনফেকশনের সংক্রমণের যে হার সেটা অনেক কমে গিয়েছে, কিন্তু এটা কিন্তু একবারে নিঃশেষ হয়ে যায়নি। আচ্ছা, এটা আমাদের দেশেও কম ছিল এবং বিদেশেও কম ছিল, কিন্তু এখন আবার দেখা যাচ্ছে যে বিদেশে কিছু কিছু দেশে এই কোভিড সংক্রমণটা বাড়ছে। আর যেহেতু আমাদের দেশের সাথে অন্যান্য দেশের যোগাযোগ ব্যবস্থা ভালো, চলাচল বেশি, কাজে ওই লুক মারফত আমাদের দেশেও এখন এটার সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। আচ্ছা, এখনকার যে কোভিডটা রয়েছে, কোভিডের ভাইরাসের নামটা আসলে কি? এটা আসলে ওমিক্রন ভ্যারাইটি এখন যেটা চলছে। আচ্ছা, এটা ওমিক্রন ভ্যারাইটি, এর আবার সাব ভ্যারাইটি আছে। এই সাব ভ্যারাইটিগুলি এরা খুব সংক্রামক, মানে সহজেই আশপাশের লোকজনকে এরা সংক্রমিত করতে পারে, বা কিন্তু এদের সিভিয়ারিটি অত বেশি না। আগে যেরকম সংক্রমণ হইলেই খুব খারাপ অবস্থা হয়ে যেত, হসপিটালে ভর্তি হইতো, মারা যেত, কিন্তু এখন অত বেশি না, এর তীব্রতাটা কম। এইবারের যে কোভিডে যারা আক্রান্ত হচ্ছে বা আশেপাশে মানুষ যারা রয়েছে, সাধারণ মানুষ যারা রয়েছে, তারা খুব একটা সচেতন হচ্ছে না, যেহেতু সিভিয়ারিটি অতটা বেশি না। কিন্তু একজন চিকিৎসক হিসেবে আপনার আসলে পরামর্শ কি? না, আমাদের সংক্রমণটা হয় শ্বাসের সাথে, মানে ড্রপলেট, একজনের কাশি, থুতু এগুলো দিলে বাতাসে এটা ছড়াইতে থাকে এবং অন্য যখন শ্বাস নেয় তখন এর ভিতর দিয়ে ঢুকে। তো যেহেতু আমাদের লোকজন রিলাক্টেন্ট হয়ে গেছে, এখন আর কোভিড সম্বন্ধে তাদের অতটা সচেতনতা নাই, কিংবা ছিল, এটা অনেক কমে গেছে। আমাদের অ্যাডভাইস হবে যে এই সচেতনতাটা আবার বৃদ্ধি করা। তো এটা বিভিন্ন ধরনের আলোচনা, টিভি প্রোগ্রাম কিংবা পেপারে লেখালেখি, কিংবা আমাদের ম্যান টু ম্যান যে কনভারসেশন, এইখানে আমাদের এটা তুলে ধরতে হবে। যে এবং সরকারের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে মাস্ক পরিধান করার জন্য এবং বাইরে যতবার যাবে বারবার হাত পরিষ্কার করার জন্য বা স্যানিটাইজার ইউজ করার জন্য, কিন্তু তারপরও কিন্তু মানুষজন খুব একটা সেটা মেনটেন করছে না। এটা হলো যে এই দীর্ঘদিন প্রায় 2-3 বছর এর সংখ্যা কম থাকায় তারা একটু মানে রিল্যাক্টেন্ট হয়ে গেছে, কিন্তু এখন আবার তাদেরকে আগের মতো সচেতন করতে হবে। যেখানে অনেক লোকের গ্যাদারিং আছে সেখানে মাস্ক পরতে হবে, কিংবা যদি আমরা কোনো পেশেন্টের কাছাকাছি যাই, আমাদের ডাক্তাররা তো যাই যারা মেডিকেল পার্সোনাল, কিন্তু অন্যান্য রুগীর আশপাশে যারা কন্ট্যাক্টে যায় তাদেরকে বলতে হবে বারবার মানে হাত ধোয়া। আগে কিন্তু এই অভ্যাসটা অনেকেরই ছিল, কিন্তু এখন অনেকে এই অভ্যাসটা মানে হারিয়ে ফেলছে আর কি। যাই হোক, এই স্যানিটাইজার ইউজ করা, সাবান যাদের কাছাকাছি নাই, কিংবা লিকুইড সোপ সাথে কাছে নাই, সেই সমস্ত ক্ষেত্রে স্যানিটাইজার ইউজ করতে হবে। আস্তে আস্তে এই অভ্যাসগুলি আবার বাড়াইতে হবে, যাতে আমাদের দেশের সংক্রমণটা খুব অতিরিক্ত হারে বাড়তে না পারে। স্যার, 1-2 দিন বা কতদিনের মাথায় জ্বর কাশি থাকা অবস্থায় এই কোভিড টেস্টটা করা উচিত? কোভিড টেস্টটা আসলে সন্দেহ হলে এটা করা উচিত। আচ্ছা, কেননা এটা যখন সময় গড়াইতে থাকে, হয় যদি মাইল্ড ইনফেকশন হয় 5 দিনের মধ্যে ভালো হয়ে যেতে পারে, কিন্তু যদি সিভিয়ার ইনফেকশন হয় তাহলে আস্তে আস্তে তো খারাপের দিকে যাবে। তো যত আর্লি ডায়াগনোসিস হবে তার চিকিৎসাটা তত সহজ হবে। সেই জন্য যদি সন্দেহ হয়, কারণ এই জ্বর কাশি যখন থাকে
তখন তো ফিজিশিয়ানের কাছেই যায়। তো ডাক্তারদেরকে এই সিদ্ধান্তটা নিতে হবে যে এটা কি নর্মাল, যেরকম সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জা আমাদের দেশে সবসময় তো কিছু লেগে থাকে, কিংবা ঠান্ডা বৃষ্টিতে ভিজলে জ্বর এগুলিতে থাকে, তারপরে যদি মনে হয় যে না তার কাশিটা একটু বেশি, তার জ্বরের তীব্রতা কম থাকলেও তার শ্বাসকষ্ট আছে সাথে, এই ধরনের সমস্যা যদি শুরু হয়ে যায় তখন তাকে কোভিড টেস্ট করা উচিত। অনেকে যেটা বলে থাকে যে আমি তো স্টিল আমার জ্বর কাশি আছে কিন্তু আমি স্মেল পাচ্ছি, তো এক্ষেত্রে দেখা যায় পরবর্তী সময়ে তিনি যখন কোভিড টেস্ট করলেন সেই কোভিড পজিটিভ রেজাল্ট কিন্তু তার আসলো। তো এই যে তফাৎটা বা এই যে না বুঝার যে বিষয়টি, সেটাকে আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? না বুঝার বিষয়টি কিন্তু খুবই ক্ষতিকারক। কারণ হলো যে এই যদি তার স্মেল না থাকে কিংবা খাবারের স্বাদ না পায়, সাথে সর্দি কাশি, এটা প্রথমেই পরীক্ষা করতে হবে। তার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ সে যদি দেরিতে পরীক্ষা করে এবং পজিটিভ হয়, তার আগে তো সে আশপাশে সবাইকে ছড়াই ফেলে। এই জন্য যদি সর্দি কাশি জ্বরের সাথে তার স্মেল না থাকে অথবা খাবারের স্বাদ না পায়, তার সাথে সাথে আমরা একটু স্পেসিফিক্যালি জানতে চাই যে জ্বর সর্দি কাশি হবার কতদিনের মধ্যেই কোভিড টেস্ট আসলেই করা উচিত? এটা যত আর্লি করা যায় তত ভালো, তবে 2-3 দিনের মধ্যে করতে। আচ্ছা, একটু যদি আমরা লক্ষণ সম্পর্কে আপনার কাছে জানতে চাই, যে আগে যেমন কোভিডের কিছু কমন লক্ষণ ছিল যেটা আমরা কম বেশি সবাই জানতাম, এবারকার যে ওমিক্রন ভাইরাস যাদের শরীরে প্রবেশ করছে এক্ষেত্রে তাদের মধ্যে কি কি লক্ষণ দেখা দেয়? আসলে সবার কিন্তু একরকম লক্ষণ হবে না। একটা হলো যে কোভিডে এখন তো আবার ডেঙ্গি জ্বরও চলতেছে, কোভিডে হাই ফিভার হয় না, মাইল্ড ফিভার হবে, 99 কিংবা 100 এই ধরনের একটা জ্বর থাকবে, আর সাথে সর্দি থাকবে এবং কাশি থাকবে। সাথে যদি শ্বাসকষ্ট থাকে তাহলে তাকে গুরুত্ব বেশি দিতে হবে, অথবা এই যে নাকে গন্ধ না পাওয়া, খাবারের স্বাদ না পাওয়া, এই যে অ্যাসোসিয়েটেড ফিচারগুলি থাকলে তাকে, অথবা অনেকের কিন্তু মাংসপেশিতে ব্যথা থাকে, জয়েন্টে ব্যথা থাকে, এই ধরনের ফিচারও আসতে পারে। আবার অনেকের খাদ্যনালীতে এফেকশন হলে তার হচ্ছে লুজ মোশন হয়, ডায়রিয়া হয়, কাজে এই যে 3 ভাবে যেতে পারে ফিচারগুলি। একদম সবই যে সর্দি কাশি নিয়ে আসবে তা কিন্তু না। সর্দি কাশি নিয়ে বেশিরভাগ রোগী, প্রায় 80% লোক সর্দি কাশি নিয়ে আসে, কিন্তু সাথে অন্য ফিচারও থাকতে পারে। যাদের ডায়াবেটিস রয়েছে, যাদের রেনাল প্রবলেম রয়েছে, যাদের কার্ডিয়াক জনিত সমস্যা রয়েছে, তাদেরকে আসলে কতটুকু সচেতন হতে হবে বা বিশেষ কিছু ব্যবস্থা নেওয়া উচিত তাদের? মানে এই গ্রুপে কিন্তু 2টা গ্রুপ হলো ভালনারেবল, একটা হলো শিশুরা আর একটা হলো বয়স্ক লোক। কারণ বয়স্ক লোকের সবারই কোনো না কোনো ডিজিজ আছে, হয় তার কাশি আছে, শ্বাসকষ্ট আগের থেকে আছে, অথবা তার ডায়াবেটিস আছে, অথবা তার হাইপারটেনশন আছে, কিডনি প্রবলেম আছে। এরকম যাদের মাল্টি অর্গান ইনভলভমেন্ট থাকে তাদের কিন্তু অল্পতেই তারা বেশি অসুস্থ হয়ে পড়ে। এই জন্য বয়স্ক লোকদের অ্যাটেনশন একটু বেশি দিতে হবে, ওদের তাকে তার লাইফটা সেভ করা যায়। স্যার, ট্রিটমেন্ট প্রোটোকল যেটা 2021 সালে ছিল, 20 সালে ছিল, এখনকার ট্রিটমেন্ট প্রোটোকলটা কি একই কিনা বা কোনো পরিবর্তন হয়েছে কিনা? প্রোটোকল তো আগের মতোই আছে, এটা ডিপেন্ড করে সিভিয়ারিটির উপরে। আমরা তো মাইল্ড অ্যান্ড মডারেট কেস, যেটা যাদের এখনো শ্বাসকষ্ট হয়নি, এখন তো অক্সিমিটার অনেকের কাছেই আছে। ওই সময় অক্সিমিটারটা বিপুলভাবে মানে বিস্তার লাভ করছে, তো অক্সিজেন স্যাচুরেশন দেখা যায়। যখন শ্বাসকষ্ট হইতে থাকে তখনই আমাদের অ্যাটেনশন দিতে হবে বেশি। ইউজুয়ালি দেখা যায় যে 92% পর্যন্ত এটা মাইল্ড, এবং এটা আমরা চিকিৎসা করতে পারি, বাসায় থাকতে পারি। অর্থাৎ আপনি এখনো পরামর্শ দিচ্ছেন যে যারা কোভিডে আক্রান্ত হচ্ছে বা কিছু সাইন সিমটম যদি থাকে তাদের কোভিডের, তাহলে তারা বাসায় যেন অক্সিমিটার দিয়ে স্যাচুরেশনটা চেক করে। স্যাচুরেশনটা যদি কমে যায় তাহলে তার হসপিটালে ভর্তি হয়ে বাকি চিকিৎসাটা নিতে হবে। স্যার, আপনার কাছে একটু জানবো, যেহেতু আপনি বলছিলেন যে এখন দেখা যায় যে যাদের কোভিড হচ্ছে তারা খুব একটা সচেতন না, কোভিড টেস্টও করছে না, বা যেই ধরনের সামাজিকভাবে সচেতন হওয়া উচিত, মাস্ক পরা উচিত, হ্যান্ড স্যানিটাইজ করা উচিত একটু পরপর, সেই বিষয়গুলো কিন্তু তারা মেনটেন করছে না। এক্ষেত্রে যাদের জ্বর সর্দি কাশি হচ্ছে তারা দেখা যায় যে প্রিভিয়াস কোনো প্রেসক্রিপশন অথবা ফার্মেসি থেকে কোনো অ্যান্টিবায়োটিক নিয়ে, যেহেতু তার জ্বর হয়েছে, অ্যান্টিবায়োটিক গ্রহণ করা শুরু করেছে। এক্ষেত্রে কি তার মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে কিনা বা কোনো অসুবিধা হতে পারে কিনা? না, অ্যান্টিবায়োটিক তো আমরা কোনো সময় বলি না যে ফার্মেসি থেকে কিনে খাওয়ার জন্য। এখন আমাদের দেশে যেহেতু এই রুলসগুলি তেমনভাবে মানা হয় না, সেই জন্য ফার্মেসিতে রুগী গেলে অনেক সময় ফার্মেসিতে যা ওষুধ বিক্রি করে তারাও দিয়ে দেয়। অ্যান্টিবায়োটিক যখনই একজন নেবে সেটা আসলে পরিমাণ মতো, মানে কত ডোজ, কি পরিমাণ, কয়দিন খাবে,
এইটা কিন্তু নির্দিষ্ট থাকতে হবে, তা না হলে ওই যে রেজিস্ট্যান্ট হয়। আচ্ছা। আর অ্যান্টিবায়োটিক তো মানে যে কয়দিন খাওয়া দরকার, এমনি ফার্মেসির থেকে কিনলে তারা তো ওটা মেনটেন করে না, যার কারণে অসুবিধার সম্মুখীন হতে পারে। এর আগে যখন কোভিড আক্রান্ত হয়েছে তখন তো আমরা ভ্যাকসিন দিয়েছি, সো এবারে যে অমিক্রন ভাইরাসটা আমাদের শরীরে দেখা যাচ্ছে, তো এখন কি আসলে নতুন করে কোনো ভ্যাকসিন দেওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা বা এরকম কোনো প্ল্যানিং চলছে কিনা? এটা তো সরকারি ব্যবস্থা তো আছে, কিন্তু এখন মানুষ ভ্যাকসিন নিতে আগ্রহী না। এর মধ্যে কয়েকটা কারণ হলো যে আগে ভ্যাকসিন নেওয়াতে অনেকের অনেক কমপ্লিকেশন, পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে, অনেকের ইচিং হয়েছে, অনেকের অ্যালার্জি, আবার অনেকের দেখা যায় যে বিভিন্ন ধরনের লেথার্জি, উইকনেস, ঘুম কম হওয়া, কোনো কাজে কনসেন্ট্রেশন দিতে গেলে অসুবিধা, এই সমস্ত সমস্যা অনেকেরই দেখা গেছে। যে কারণে তারা এখন ভ্যাকসিনের প্রতি অত ইন্টারেস্টেড না। আর যারা ভ্যাকসিন নেয় নাই তাদের তো ভ্যাকসিন নিতে হবে। স্যার, আপনার কি মতামত যে এই ভ্যাকসিনের কারণে আসলেই অনেকের কার্ডিয়াক রিলেটেড প্রবলেম বেড়ে গেছে বা তাদের লিভারে কিছু সমস্যা হয়েছে, তাদের কিডনিতে কোনো সমস্যা হয়েছে, আপনি আসলে কতটুকু এটার ব্যাখ্যাটা দিবেন যে আসলে কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে কিনা, নাকি এটা আসলে কোনো মিসকনসেপশন? আমার মনে হয় মিসকনসেপশন না, কারণ হলো আমাদের দেশে কিন্তু কোভিড সেন্টার নাই, তো উন্নত কান্ট্রিগুলিতে কোভিড সেন্টার আছে, তারা সেন্টার রেখে দিছে, যারই কোভিড হয় তারা ওইখানে মানে ইনফর্ম করে। আচ্ছা, ইনফর্ম করলে তারা যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলি তারা রেকর্ড করে। তো সেইভাবে দেখা গেছে যে কিছু কিছু ভ্যাকসিনেশনের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া আছে এবং তারা এগুলি মনিটর করছে যে এটা কতদিন থাকে, তারপরে কি পরিমাণ অসুবিধার সৃষ্টি করে, এগুলি তারা মনিটর করতেছে। এবং তারা টাইম টু টাইম এই পাবলিকেশন, মানে এই যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিচ্ছে সেটার সিভিয়ারিটিটা আসলে কতটুকু? এটা আসলে যেভাবে প্রকাশ পাচ্ছে তত বেশি সিভিয়ারিটি কিন্তু নাই, কারণ এই যে ভ্যাকসিন দেওয়ার পরে কেউ মারা গেছে কিংবা এই ধরনের ডকুমেন্ট তো নাই। এখন পার্শ্ব প্রতিক্রিয়া কিছু হয়, এটা তো থাকতে পারে, অনেক সময় ভ্যাকসিন দিলে তো একটু ব্যথাও করে, আবার ওই জায়গাটা একটু ফুলতে পারে, এগুলো তো কমপ্লিকেশন, আর লং টার্ম কমপ্লিকেশন আছে। তবে যদি যেহেতু ওই সময় ভ্যাকসিনটা তাড়াতাড়ি বের করছে, মানে মানুষের জীবন রক্ষার্থে সবগুলি স্টেপ কমপ্লিট করে কিন্তু ভ্যাকসিনটা বের করতে পারে নাই, কয়েকটা স্টেপ তারা ওভারল্যাপ করেছে, সেই কারণে হয়তো কিছু কমপ্লিকেশন দেখা গিয়েছে। কিন্তু এরপরেও অনেক মানুষের জীবন তো সেভ হয়েছে। সেই ক্ষেত্রে যারা ভ্যাকসিন নিয়ে রাখছে তাদের তো ইমিউনিটি আছে, কিন্তু যারা একদম নতুন, যারা ভ্যাকসিন নেয় নাই, তারাও তো বড় হইতেছে, তারা তো এক্সপোজ হচ্ছে। সেই ক্ষেত্রে ভ্যাকসিন প্রোগ্রামটা চালু রাখা উচিত, যেহেতু এটা একবারে নির্মূল হয়ে যায় নাই এবং ফ্রিকুয়েন্টলি তো আসতে পারে একজনের কাছ থেকে আরেকজনের, এটা তো সংক্রামক একটা অসুখ, এই জন্য ভ্যাকসিনটা সরকারের ভাবে এটা চালু রাখা উচিত। এবং আমাদেরও এনকারেজ করা উচিত যারা ভ্যাকসিন নেয় নাই তারা জন্য ভ্যাকসিনটা নিয়ে নেয়। এবং আমরা আশা করি যে এই কয়েক বছরে নিশ্চয়ই এই কোভিড ভ্যাকসিনের ক্ষেত্রে আধুনিকতা আরও বেশি যোগ হয়েছে এবং আরও অনেক চিন্তা ভাবনা করে সেই ভ্যাকসিনটা তৈরি করা হয়েছে এবং এক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা অনেক কম থাকবে, সেটাই আমরা আশা করি। স্যার, আমরা আরও বিস্তারিত কোভিড সম্পর্কে জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিনের অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। করোনা প্রতিরোধে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বা ইমিউনো সিস্টেমকে বুস্ট করতে কি খাবো আমরা? রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে আপনার শরীরে যে কোনো সমস্যাই কিন্তু দেখা দিতে পারে বা আপনি খুব সহজেই যে কোনো রোগে আক্রান্ত হতে পারেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমাদেরকে অবশ্যই অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার, বিভিন্ন ভিটামিনস এবং মিনারেলস যুক্ত খাবার আমাদের খাবার তালিকায় রাখতে হবে। সেক্ষেত্রে শুরুতেই বলতে হয় বিটা ক্যারোটিন বা ভিটামিন এ যুক্ত খাবারের কথা। বিটা ক্যারোটিন এবং ভিটামিন এ যুক্ত খাবার বলতে আমরা গাজর, টমেটো, বিট, সবুজ শাক, লাল শাক, মিষ্টি কুমড়া, এরকম আরও বিভিন্ন সবজি রয়েছে, এগুলো খাবার তালিকায় রাখতে পারি। আমেও কিন্তু ভিটামিন এ পাওয়া যায়, যেটা কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিটামিন সি যুক্ত খাবার প্রতিদিন আমাদের খাবার তালিকায় রাখলে খুব সহজেই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং আমরা কিন্তু চাইলে করোনার মতো রোগ খুব
খুব সহজে প্রতিরোধ করতে পারি যদি আমরা আমাদের ইমিউনো সিস্টেমটাকে বুস্ট আপ করতে পারি। আমলকি, লেবু, কমলা, মাল্টা এই জাতীয় খাবারগুলো আপনার খাবার তালিকায় রাখতে হবে। প্রতিদিন আপনি চাইলে 2 থেকে 3 গ্লাস লেবুর শরবত এবং খাবারের সাথেও কিন্তু লেবু রাখতে পারেন। আমলকির জুস করে খেতে পারেন। 100 গ্রাম আমলকি প্রতিদিন খাবার তালিকায় রাখতে পারেন। আপনি মধ্য সকালের নাস্তায় কিংবা বিকালের নাস্তায় আমলকির জুসটা খেতে পারেন, যেটা কিন্তু খুব সহজে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। এছাড়া কমলা, মালটা তো রয়েছেই। ফ্রুটস হিসেবে কমলা, মালটাকেই এই সময়টাকে প্রাধান্য দিতে হবে। ভিটামিন ই যুক্ত খাবার বলতে বিভিন্ন বাদাম, আপনার কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, বিভিন্ন সিডস যেগুলো রয়েছে, এই সিড জাতীয় খাবার এবং বাদাম যদি আমরা আমাদের খাবার তালিকায় রাখতে পারি তাহলে কিন্তু আমাদের ইমিউনো সিস্টেমটাকে আমরা খুব সহজে বুস্ট আপ করতে পারবো এবং যে কোনো রোগকে খুব সহজে মোকাবেলা করার মতো শক্তি এবং কিন্তু আমাদের শরীরে দেখা দিবে। ভিটামিন ডি যুক্ত খাবার, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন ডি যুক্ত খাবারের কোনো বিকল্প নেই। আপনি প্রতিদিন যদি অন্তত 10 মিনিট করে সূর্যের আলোতে থাকা যায় এবং এর পাশাপাশি ডিম, পনির, বাটার, অর্গান মিট, সামুদ্রিক মাছ কিন্তু খাবার তালিকায় রাখতে পারেন, যেটা কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। এর পাশাপাশি টক দই রয়েছে। টক দই বা দুধ জাতীয় যে খাবার, এটা কিন্তু আপনার শ্বাসতন্ত্র এবং দেখা যায় পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে। প্রোটিনযুক্ত খাবার প্রতিদিন আপনার খাবার তালিকায় রাখতে হবে। ডিম, মুরগির মাংস আমরা এই সময়ে প্রোটিনের চাহিদা হিসেবে কিন্তু খেতে পারি। এর পাশাপাশি চা হিসেবে আমরা যদি চা খেতে চাই সেক্ষেত্রে আমরা গ্রিন টিটাকে বা ব্ল্যাক কফিটাকে প্রাধান্য দিতে পারি। এটাও কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। সেলেনিয়াম জাতীয় খাবার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য খুবই উপকারী। সামুদ্রিক মাছ, ডিম, অর্গান মিট এগুলো কিন্তু সেলেনিয়াম জাতীয় খাবার। বাদাম এবং সিডও আমরা আমাদের খাবার তালিকায় রাখতে পারি। প্রতিদিনের খাবার তালিকায় আমাদের শাক রাখতে হবে। দুপুরবেলা আমরা সবুজ শাক, বিভিন্ন ধরনের সবুজ শাক অথবা লাল শাক রাখতে পারি। জিঙ্কযুক্ত খাবারও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। বাদাম, বীজ জাতীয় খাবার, সবুজ শাক এগুলো কিন্তু খাবার তালিকায় রাখতে হবে জিঙ্কের উৎস হিসেবে। জিঙ্কও কিন্তু আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে আপনাকে দেখা যায় অনেকটাই সাহায্য করবে যাতে করোনা ভাইরাসের আক্রমণ থেকে নিজেকে কিছুটা রক্ষা করতে। এখন চলুন জেনে নেওয়া যাক কী কী খাবার এই সময়টাতে আমাদের অবশ্যই খাবার তালিকা থেকে বাদ দিতে হবে। সেটা হলো কার্বোনেটেড বেভারেজ জাতীয় যে খাবার আছে, সোডা জাতীয় খাবার, ভাজা পোড়া এবং তামাক, জর্দা, বিড়ি, সিগারেট এই জাতীয় খাবার কিন্তু খাবার থেকে বাদ দিতে হবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে একটু জানতে চাই যে যারা প্রেগনেন্ট মা, তাদের যদি কোভিড ভাইরাসে তারা আক্রান্ত হয়ে থাকে তাদের ক্ষেত্রে আসলে স্পেশাল কোনো ট্রিটমেন্ট আছে কিনা বা তাদের ক্ষেত্রে কি করণীয়? একটা হলো যে প্রেগনেন্ট হলেও তো তার করোনা তো হতে পারে। আচ্ছা। আর প্রেগনেন্সিতে কিন্তু ভ্যাকসিন নেওয়া যায়। ভ্যাকসিন নেওয়াতে কোনো নিষেধ নাই। যদি তার করোনা হয়ে যায় তাহলে তার একজন গাইনোকোলজিস্ট এবং একজন ফিজিশিয়ানের আন্ডারে সুপারভিশনে থাকতে হবে এবং তার ডেলিভারিটা হাসপাতালে হলে ভালো হয়। কারণ হলো যদি মাইল্ড হয় তাহলে তার ট্যাবলেট দিয়ে চিকিৎসা করতে পারে, কিন্তু সিভিয়ার হলে আমাদের তো এখন সেট আপ আছে, অক্সিজেনের সেট আপ আছে, ইঞ্জেকশন দেওয়ার অসুবিধা আছে। করোনা ভাইরাসে আগে তো কি ইঞ্জেকশন দেবে, কোনটার কি প্রতিক্রিয়া, কতটুকু উপকার কিছু তো জানা ছিল না। এখন তো সব কিছু এস্টাবলিশড আছে। তাহলে তার অক্সিজেন শর্ট করলে অক্সিজেন দিবে, ইঞ্জেকশন লাগলে সেটাও দিতে পারবে, স্টেরয়েড লাগলে সেটাও দিতে পারবে। এই জন্য যদি তার ডায়াগনোসিস হয়ে যায় যে তার করোনা, তাহলে ডেলিভারি অথবা তার আগে তাকে হসপিটালাইজড হয়ে চিকিৎসা নিয়ে ডেলিভারিটা করতে হবে। অর্থাৎ এই মুহূর্তে আসলে কোভিডকে প্রিভেন্ট করা অনেকটাই সহজ, অথবা কোভিড যদি হয়েও যায় সেই ট্রিটমেন্টটাও কিন্তু এখন কিন্তু সহজলভ্য এবং কম বেশি সাধারণ মানুষও কিন্তু জানে আসলে কি কি করতে হবে। স্যার, আমরা এখন শেষ করতে চাচ্ছি আমাদের এই আলোচনা। অসংখ্য ধন্যবাদ আপনাকে কোভিড সম্পর্কে এত বিস্তারিত তথ্য আমাদেরকে জানাবার জন্য এবং শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। তো আমাদের কাজ হচ্ছে আমরা যে বনি লেয়ারটা ওটা সার্জিক্যালি আপনাকে কারেকশন করতে হবে ইমপ্ল্যান্ট দিয়ে বা যাই হোক, বাট আমাদের কাজ হচ্ছে মিড লেয়ার এবং সুপারফিশিয়াল লেয়ার। এটা কারেকশন করলে অনেকখানি আমরা দেখা যায় যে বয়সের ছাপটা অ্যাভয়েড করতে পারছি। যেমন মিডল লেয়ারে যেমন মাসেলের ক্ষেত্রে আমি বলবো যে আমরা জানি বোটক্স একটা খুব পপুলার ট্রিটমেন্ট। হ্যাঁ, তো বোটক্সের কাজই মাসেল লেয়ারে মাসেলটাকে একটু উইকেন করে দেওয়া, এবং যে কারণে দেখা যায় যে রিঙ্কেলস, আপনি যখন হাসছেন বা কথা বলছেন বা চোখের পাশের যে রিঙ্কেলটা
বা আপনার কপালের যে ভাঁজগুলো ওগুলো আর আসছে না বোটক্সটা ইউজ করার পরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvmedia.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে শেষ করব, দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।